জিভে জল আসার মতো রেসিপি যদি সামনে আসে তাহলে জিভে তো জল আসবেই, এ কেউ আটকাতে পারবে না। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আচার আচার হচ্ছে মানুষের মুখে রুচি ফেরানোর একটা মাধ্যম। যে ব্যক্তি কিছুই খেতে পারে না, তার মুখে আচার দিলে কিন্তু সে তার মুখের রুচি ফিরে আসবে। আচার এমন একটা জিনিস, আচারের নাম শুনলেই এমন কোনো মানুষ নেই যে যার জিভে জল আসবে না। তো পৃথিবীর যে যতই সুস্বাদু খাবার তৈরি করুক না কেন, তার পাশে যদি একটু আচার অ্যাড করা হয়, সেই খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবং অনেক দিন আগে থেকে কিন্তু শুনে আসছি আচারের ব্যবহার, সেই আদি যুগ থেকে আচারের ব্যবহার, আচার কিভাবে তৈরি করতে হয়, আচার প্রস্তুত প্রণালী সব কিছু কিন্তু আমরা শুনতে শুনতে শিখতে শিখতে এ পর্যন্ত খেতে খেতে এ পর্যন্ত বড় হয়েছি। তো আমার দিদিমাকে দেখেছি অনেক রকমের আচার দিতে, বিভিন্ন রকমের আচার দিতেন। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি দেখেছি চালতার আচার, তারপরে কুলের আচার, বিভিন্ন রকমের আচার দিতে। আমার মাও অনেক রকমের আচার দিয়েছেন। তো আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন দেখতাম যে অনেক রকমের আচার আমার মা তৈরি করে করে কাচের বয়ামে ভরে ভরে রাখতেন। অবশ্য সেই আচারগুলো কখন যে নিমিষে শেষ হয়ে যেত সেটা আমার মাও জানতেন না। তো আজকে আমি তৈরি করছি অন্য রকম একটা আচার, যার জন্য আমি হাফ কেজি মতো বড় বড় সাইজের যে জলপাই নিয়েছি, সেই জলপাই গাটা একটু চিড়ে চিড়ে নিয়েছি, যাতে মশলাগুলো একেবারে জলপাইয়ের আঁটি পর্যন্ত ঢুকে যায়। আর এ পর্যায়ে জলপাইগুলো খুব সুন্দরভাবে আমি কেচে নিয়েছি, গাটা কেচে নিয়ে তারপরে 2 চা চামচ মতো লবণ দিয়ে নিচ্ছি। আর এই লবণটা দিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো কিন্তু ঢাকা দিয়ে রাখবো। আর এই 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখলে হবে কি, এই আচার থেকে কিন্তু যে অতিরিক্ত যে টক এবং কষ যে ভাবটা, সেই কষ এবং টক ভাবটা বের হয়ে যাবে। আর আমি হাত দিয়ে এভাবে করে প্রত্যেকটা জলপাইয়ের গায়ে কিন্তু লবণগুলো লাগিয়ে দেওয়ার, লবণগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে যে অতিরিক্ত টক এবং অতিরিক্ত কষ যে ভাবটা আছে সেই ভাবটা যাতে বের হয়ে যায়। আর এখানে কিন্তু আমি একেবারে পোক্ত জলপাই নেইনি, যে জলপাইগুলো একেবারে একটু কচকচা মতো রয়েছে সেই জলপাইগুলো নিয়ে আমি কেচে নিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে এদিকে আমি মশলা তৈরি করতে চলে এসেছি। আর এখানে খুবই সামান্য পরিমাণের মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু গোটা সরিষা, 1 চা চামচ করেই নিয়েছি, 1 চা চামচ গোটা জিরা এবং 1 চা চামচ পাঁচফোড়ন, 2টা তেজপাতা এবং 5টা থেকে 6টা মতো শুকনা মরিচ। তো এই হচ্ছে আচারের মশলা। তো এগুলো আমি একত্রে শুকনো খোলায় একটু টেলে নেব। যেহেতু সব মশলা যদি আমি একসাথে দিই তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে, তার জন্য শুকনো মরিচটা যেহেতু একটু টালতে দেরি হয়, শুকনো মরিচটাই আমি আগে দিয়ে দিলাম, যাতে শুকনো মরিচটা একটু পোড়া পোড়া হলে কিন্তু আচারের টেস্টটা ভালো লাগে। তেলে ভেজে দিলে এতটা টেস্ট কিন্তু পাবেন না। আচারের মশলা সবসময় শুকনো খোলায় ভেজে দিতে হয়। আর এখানে আমি এই শুকনো মরিচগুলো কিন্তু একটু টেলে নেব, একটু পোড়া পোড়া ভাব হবে এরকম। তো এখানে আমি শুকনো মরিচগুলো টেলে নিয়েছি, টেলে আমি ওই মরিচ টালার ভিতরেই বাদবাকি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এই মশলাগুলো আমি একটু লালচে করে বাদামি করে ভেজে নেব, একেবারে যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমার এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে আমার একটা কাঠের হামানদিস্তা আছে, আমি সেই হামানের ভিতরে এই মশলাটা তৈরি করে নেব।
এই মশলাটা তৈরি করতে হবে কিন্তু একেবারে মিহি গুঁড়া হবে তেমন না, একটু দানা দানা থাকবে। একটু দানা দানা থাকলে হয় কি, আচার খাওয়ার সময় যখন এই মশলার কোনো অংশ একটু গালে বাঁধে, গালে পড়ে, মৌরি কিংবা জোয়ান কিংবা শুকনা মরিচের কোনো অংশ, তখন কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আমি একটু দানা দানা ভাব রেখেই কিন্তু মশলাটা তৈরি করে নিয়েছি। আমি বারে বারে কিছুক্ষণ করে ঘা দিচ্ছি মশলাতে, আবার একটু হাত দিয়ে দিয়ে দেখে নিচ্ছি মশলাটা কতদূর মিহি হয়েছে। আর এখানে পারফেক্ট মনে হয় আমার মশলাটা রেডি হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ একটু গুঁড়া করে নেব, যেহেতু এই মশলার ভিতরে কিন্তু একটু ঝালের গুঁড়াটা রয়ে গেছে, ঝালের যে বিচিটা সেটা। তো আমি আরেকটু পরিমাণ মশলাটা মিহি করে নেব। তো এই মশলাটা একেবারে মিহি গুঁড়া হবে না, দেখেন এখন এ পর্যায়ে কিন্তু আমার মশলাটা পারফেক্ট হয়ে গেছে। আমি আর কিন্তু হামানদিস্তায় বাটবো না, এবার চামচে করে আমি ছোট্ট একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমার যখন প্রয়োজন হবে তখন কিন্তু আমি মশলাটা ব্যবহার করব। আর এদিকে আমি তেঁতুলের অল্প পরিমাণে একটু তেঁতুলের ভিতর কিন্তু ভিজিয়ে রেখেছিলাম জলপাইগুলো। তো জলপাই থেকে কিন্তু অনেকটা পরিমাণ জলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি অল্প একটু লবণ এবং বেশ কিছুটা পরিমাণে 1 কাপ মতো চিনি দিয়ে দেব। যেহেতু তেঁতুলটাও টক, আর তেঁতুলটা দিলে হয় কি, যে কোনো আচারের ভিতরে যদি একটু তেঁতুল দেওয়া হয় তাহলে কিন্তু আচারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আর আমি এ পর্যায়ে জলের ব্যবহার করব না, আমার কাছে যে ভিনেগারটা ছিল সেই ভিনেগারটা দিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য জলপাইটা মাখিয়ে রেখে দেব। এতে হবে কি, জলপাইয়ের ভিতর থেকে একটা জল বের হবে এবং সেই জলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই যে যে আচারটা, সেই আচারটা রেডি হয়ে যাবে। আর এ পর্যায়ে আমি কড়াইতে একটু দিয়ে দিয়েছি কিন্তু তেজপাতা, যে 2টা তেজপাতা রেখেছিলাম, তেজপাতা 2টা শুকনো কলায় ভেজে আমি এ পর্যায়ে তার ভিতরে সেই জলপাইটা তেঁতুলের জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তো আমি সমস্ত জলপাইয়ের অংশ এবং তেঁতুল যতটুকু ছিল সব কিছু আমি দিয়ে একসাথে দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হতে দেব। আর এ পর্যায়ে এর ভিতরে কিন্তু আমি একটু লবণ তো দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে একটু হলুদ ব্যবহার করব, যেহেতু শুকনা মরিচ ভেজে নিয়েছি আমি একসাথে, তার জন্য এক্সট্রা করে আর শুকনা মরিচের গুঁড়াটা ব্যবহার করব না আমি। তো এখানে আমি এই দেখেন কি পরিমাণ জল বের হয়েছে। তো এই জলটা কিন্তু পুরোপুরি চিনির রস এবং যে জলপাই থেকে যে জলটা বের হয়েছিল সেইটাই আমার জলপাইটা কিন্তু রান্না হচ্ছে এবং সিদ্ধ হচ্ছে। আর এখানে এক পর্যায়ে দেখেন ঘুরতে ঘুরতে চিনির শিরাটাও কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। তো এভাবে ঘুরতেই হবে, ঘুরতে ঘুরতে একটা আচারের ফ্লেভার যখন আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। তো মশলাটা আচারটা ফুটে উঠলে মাঝখানে একবার দিতে হবে আর লাস্টে যখন নামাতে হবে তখন একবার দিতে হবে। তো এই আচারটা যেহেতু আমি তেলের ভিতরে দেব তার জন্য কিন্তু একেবারে শুকিয়ে ফেলবো। এই আচারের গায়ে কোনো রকম চিনির শিরা কিংবা রস কোনো রকমই আমি রাখবো না। তো জ্বালাতে জ্বালাতে এক পর্যায়ে কিন্তু আমার জলপাইগুলোও শুকিয়ে গেছে এবং আচারটাও কিন্তু প্রায় রেডি হয়ে যাওয়ার মতো হয়েছে। এখানে শুকিয়েও জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। তো একেবারে লো টু মিডিয়াম আছে এই আচারটা তৈরি করতে হবে, না হলে পুড়ে গেলে কিন্তু আচারের ভিতরে তেতো তেতো ভাব চলে আসবে। আর বাদবাকি যে মশলা ছিল সেই মশলাটুকু কিন্তু আমি এবার এই আচারের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আমি চুলাটা একেবারে অফ করেই দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব যাতে মশলার ফ্লেভারটা আচারের ভিতরে ঢুকে যায়। আর এখানে দেখেন একেবারে শুকনা শুকনা রেডি হয়ে গেছে। এই আচারটাই কিন্তু আমি তেলের ভিতরে দেব। তো অনেকেই আপনারা এভাবে করেও খেতে পারেন, যাদের তেলের ভিতরের আচার পছন্দ তারা তেলের ভিতরে দিতে পারেন, যাদের এভাবে পছন্দ তার জন্য আমি দেখেন একটু তেলটা গরম করে নিয়ে তেলের ভিতরে ওই আচারটা আমি দিয়ে দিয়েছি।
তো যেহেতু আমি কতদিন কি রাখবো জানি না, বছর জুড়ে সংরক্ষণ করার জন্য কিন্তু ভিনেগারের ব্যবহার অবশ্যই করবেন। আর সেই সাথে দেখেন আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ জ্বালিয়ে নেব আচারটা একেবারে যাতে ফাঙ্গাস না ধরে। এই আচারটা আপনারা কাচের বয়ামে সংরক্ষণ করবেন। জিভে জল আসার মতো রেসিপি যদি সামনে আনা হয় তাহলে তো জিভে জল আসবেই। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।